উত্তরবঙ্গের কোনো কোনো জায়গাতেও এর থেকে বেশি খরচ হয়। তো ওদের রান্না অসম্ভব ভালো। ওয়াচ টাওয়ারে যেরকম উপরে উঠলে মনে হয় না, সেরকম জায়গায় উঠে এসেছি। ছোট্ট কিন্তু মজার একটা ড্রাইভ, দুটো দুর্দান্ত সাফারি, মনে রাখার মতো সাইটিং। এক নজরে এটুকুই এখনো পর্যন্ত তারোবা ভ্রমণের ঝুলিতে আমাদের প্রাপ্তি। আসলে তারোবার মতো জঙ্গল তো আর একবারে বেড়ানো কমপ্লিট হয় না, বারবার আসতে হয়। তবু প্রথমবার বেড়াতে আসার রোমাঞ্চ যতটা পেরেছি এই সিরিজে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। কিন্তু আজকের গল্পটা একটু অন্যরকম, আমাদের তারোবা বেড়ানোর সম্পূর্ণ অন্য একটা দিক নিয়ে, যেটা শুরু হয়েছিল মে মাসের এক বিকেলে বিদিশা আর আমি তারোবায় পা রাখার সঙ্গে সঙ্গে। বুঝতেই পারছো, বিকেল হচ্ছে তারোবায়, আর আমরা পৌঁছে গেছি এমন একটা লোকেশানে যেখান থেকে কিন্তু তারোবার যে মেন দুটো গেট, কোর গেট মোহারলি আর তার পাশাপাশি বাফার গেট জুনোনা, খুব কাছে। তারোবার মার্কেটটাও এখানে। আর ঠিক আমার পেছনে যে প্রপার্টিটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আগামী 3 দিন আমাদের তারোবার আস্তানা, আকস্কা হোমস্টে। বাঘের জঙ্গল বেড়ানোর কথা শুনলেই অনেকেই ভ্রু কোঁচকান। ওরে বাবা, সে তো অনেক খরচ। করবেট, রণথম্বর, পেঞ্চ বা তারোবা শুনলেই অনেকেই ভাবেন দামি রিসর্ট বা বিলাসবহুল বাগান বাড়ির কথা। তার উপর সাফারি, মানে মধ্যবিত্ত বাঙালির বাজেটের বাইরে। তারোবা নিয়ে হোমওয়ার্ক করার সময় আমাদেরও তেমনই ধারণা ছিল। তারপর খুঁজে পেলাম এমন এক হোমস্টে যেটা জঙ্গলের খুব কাছে, অথচ খরচ উত্তরবঙ্গের হোমস্টের থেকেও কম। একদম বাড়ি বাড়ি ফিল, খাওয়া দাওয়াও বাড়ির মতো। আজ সেই হোমস্টের সন্ধানই দেব, যাতে তোমাদের পরের তারোবা ট্রিপটা তোমরা বাজেটের মধ্যেই প্ল্যান করতে পারো। তাহলে চলো শুরু থেকেই শুরু করি। আকস্কা হোম, এটা হচ্ছে তারোবার মোহারলিতে একটা বাজেট ফ্রেন্ডলি হোমস্টে বলতে পারো। এখানে অন্য প্রপার্টিগুলোর বিচারে দেখতেই পাচ্ছ এখানে আমাদের গাড়ি রাখা রয়েছে, এটাই বলতে পারো এদের কার পার্কিং জাস্ট প্রপার্টির বাইরেও। এবং এখানে কিন্তু পর্যাপ্ত, মানে অন্তত 3-4টে গাড়ি আরামসে থাকতে পারে। গাছপালা দিয়ে ঘেরা, একদম পুরো ঘরোয়া বাড়ির মতো, খুব হোমলি। লোকেশানটা তোমাদের বলে দিই, এই যে রাস্তাটা, সোজা রাস্তাটা সামনে গেলে 50-60 মিটার গেলেই একখানা ক্রিসক্রস, ডান দিকে চলে গেলে এই রাস্তাটা ধরে 600 মিটার গেলেই হচ্ছে মোহারলি কোর গেট। আর ঠিক এর উল্টো দিকে এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তা ধরেই আমরা গিয়েছিলাম জুনোনা সাফারি করতে। জুনোনার যে বাফার জোনের গেট, সেটা কিন্তু এখান থেকে 800 মিটার। সুতরাং বুঝতেই পারছো তারোবাতে স্ট্র্যাটেজিক লোকেশনের দিক থেকে এই হোমস্টেটা কত সুন্দর জায়গায়। চলো ভেতরে ঢুকি। আকস্কায় নিচের তলায় আমাদের ঘর, আর ঠিক তার পাশে লাগোয়া ব্যালকনি বা বারান্দা যা বলো না কেন, খুব সুন্দর। মানে এখানে চমৎকার একটা সিটিং এরিয়া। সাফারি করে এসে জঙ্গলের গল্প, বাঘের গল্প করার জন্য সেটাও একটা দুর্দান্ত জায়গা। আর খুব চমৎকার সেটিং, মানে একটু মাঝারি সাইজের গ্রুপ হলে 2-3 জন 4 জন এরকম বন্ধুবান্ধব সঙ্গে থাকলে কখন যে গল্প করে আড্ডা মেরে সময় কেটে যাবে ভাবাই যায় না। এখানে খাওয়া দাওয়াও করা যায়, আমরা রীতিমতো এখানে ব্রেকফাস্ট করেছি, ডিনার করেছি। আর যেটা সুন্দর সেটা হচ্ছে এই বারান্দাটা কিন্তু পুরো ফাঁকা, আর ওরা এই অসম্ভব সুন্দর গাছপালার মধ্যে এই বারান্দাটাকে এরকম লম্বা কার্টেন্স দিয়ে সাজিয়েছেন। দারুণ দারুণ, মানে আমার এই জায়গাটা এত পছন্দ হয়েছে। আর তার সঙ্গে এস্থেটিক সেন্স নিয়ে তো ওদের কোনো কথাই বলার নেই। এপাশেও দেখো কি সুন্দর করে ওরা সমস্ত গাছপালা, বোতল সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়েছেন জায়গাটাকে। আর এখান থেকে এই হচ্ছে ভিউ। জাস্ট এখানে বসে সাফারির মাঝখানে যে সময়টুকু হাতে থাকবে, চমৎকার আড্ডা হতে পারে। আড্ডা জমে যাবে 1 কাপ চা বা কফির সঙ্গে। আগেই বলেছি
তাড়োবায় যতগুলো ট্যুরিজম জোন আছে তার মধ্যে সবচেয়ে ব্যস্ততম মোহারলি। স্বাভাবিকভাবেই মোহারলি গেটের আশেপাশে রিসর্টের ছড়াছড়ি, বলা বাহুল্য। লোকেশনের কল্যাণে সেগুলোর ভাড়াও আকাশ ছোঁয়া। ঠিক এই জায়গাতেই আলাদা এই আকস্কা হোমস্টে। মোহারলি গেটে যাওয়ার রাস্তার ঠিক পাশেই এমটিডিসি রোডের ওপর এই হোমস্টে। সব মিলিয়ে এখানে 6টা রুম, যার মধ্যে নন এসি রুম, এসি ডাবল বেড বা 4 বেডার ডরমেটারি সব রকম অপশনই পাবে। এই হলো হোমস্টের দোতলা, সামনেই লবি কাম ডাইনিং। এই ফ্লোরে রয়েছে 4টে রুম। মে মাসের মাঝামাঝি টাইগার সাইটিং এর এই পিক সিজনে আপাতত সবকটা ঘরই হাউসফুল। তবে খাওয়া দাওয়ার বন্দোবস্ত এই কমন স্পেসেই, একসঙ্গে অনেকজনই বসে খেতে পারে। পাশেই আছে সোফা, ওখানেও চাইলে কেউ আড্ডা মারতে বা খাওয়া দাওয়া করতে পারে। এখানে প্যাকেজ 4টে মিল ধরে, মানে থাকার সঙ্গে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার মিলিয়ে। এই আকস্কাজ হোমস্টেতে যেহেতু আমাদের কয়েকটা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে কিন্তু খাবার দাবার সত্যি মানে আমার খুব ভালো লেগেছে। এই জায়গাটা যেখানে আমরা এখন বসে আছি, এটা ফার্স্ট ফ্লোরে। ছাদেও একটা খুব সুন্দর জায়গা আছে। সেটা আবার মানে যদি এখানে তো প্রচণ্ড সামারে হিট থাকে, সারা দিনের শেষে স্পেশালি ইভিনিংয়ে আলো টালো জ্বললে বেশ রুফটপে একটা ডিনার করার ভালো জায়গা ওটা। আজ খাচ্ছি ভাত, ডাল, একটা কাবলি ছোলার তরকারি, ডিম ভুজিয়া, স্যালাড তো থাকেই, আর রোস্টেড পাঁপড় মোটামুটি রোজই থাকে, আর তার সঙ্গে অবশ্যই একটা ডেজার্ট থাকে। আমিষ খাবার ক্ষেত্রে মোস্টলি দুটো চয়েস, একটা হচ্ছে তুমি ডিম নিতে পারো অথবা চিকেন, আর সেটা কেউ কেউ হয়তো সকালে প্রেফার করেন, কেউ রাতে। কিন্তু আমরা মোস্টলি এই সকালবেলার পার্টে, সকালে একটা সাফারি থাকে, অনেকক্ষণ রোদ্দুরে বাইরে এই প্রচণ্ড হিটওয়েভের মধ্যে থাকা। অনেকের ক্ষেত্রে আবার দুপুরে আফটারনুনে একটা সাফারি থাকে, তার আগে একটু লাইট আর খেলে সুবিধে হয়। সেই কারণের জন্য যে যার নিজের মতো করে কাস্টমাইজ করে কখন তারা নিরামিষ খাবেন, কোন সময় তারা আমিষ খাবেন, সেটা চুজ করে নেন। তো ওদের রান্না অসম্ভব ভালো। এটা তো যে কোনো কারোর ব্যক্তিগত টেস্ট বা তার রুচির ওপর। ওদের কিন্তু রান্নাটা খুব হালকা, একদম টিপিক্যাল ঘরোয়া রান্না। এবং হোমস্টেতে আছি আমরা যে কোনো রিসর্ট বা হোটেলে নেই, সেটা কিন্তু বোঝা যায়। এই হোমস্টেটাই কিন্তু রুমগুলো সত্যিই সুন্দর, মার্বেলের ফ্লোরিং। এখানে একটা বসার জায়গা সিটিং হিসেবে ইউজ করতে পারো, কেউ একজন সিঙ্গল শুয়েও পড়তে পারেন। আর এই হচ্ছে প্রকাণ্ড সাইজের একটা বিছানা, যেটাতে 2জন অ্যাডাল্ট তো অবশ্যই, 3জনও আরামসে হয়ে যেতে পারে। আর দেখো বেডের ঠিক পেছনেই একটা ইউটিলিটি স্পেস আছে, যেখানে মোবাইল, পার্স বা যে কোনো কিছু কাজের জিনিসপত্র রাখতে পারো। এপাশে একটা ছোট্ট টেবিল দেওয়া রয়েছে, ওখানেও একটা স্টোরেজ স্পেস, নিচে ওপরে বসার প্রভিশন সেটা রয়েছে। টিভি আছে। আমি জানি না জঙ্গলে এসে কাদের টিভি প্রয়োজন হয়, কারণ নিশ্চয়ই হয়। তো তাদের জন্য এখানে এরকম একটা ব্যবস্থা। এখানে একটা সুন্দর ল্যাম্পশেড, এবং রুমটার থিম তো বুঝতেই পারছো, সাদা দেওয়াল। আর ওদের কার্টেন্সগুলো অলওয়েজ ব্লু আর হোয়াইটে হয়। এখানে একটা বেশ বড় জানলা, যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু সোজা চলে যায় মোহারলিতে। এসি তো আছেই। যেহেতু তাড়োবা এসছো, তোমার স্টেটাকে মেমোরেবল করে রাখার জন্য এখানে কিছু ছবি আছে। সেই ছবিগুলো ইটসেলফ তাড়োবা সম্পর্কে অনেক কিছু বলে দিচ্ছে। ছবিগুলো নিয়ে আর কিছু বলার নেই, জাস্ট দেখতে হবে। ওয়াশরুমটাও দেখিয়ে দিই একবার। ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে, এখানে বেসিন, আয়না এবং তার সঙ্গে সেলফের সেটআপ, ইউটিলিটি সব কিছু তোমরা রাখতে পারবে। এখানে হচ্ছে মিক্সার ট্যাপ,
বালতি সব কিছু রাখার জায়গা, ওপরে শাওয়ার, আর এইখানে দেখতে পাবে গিজারের লাইন। গিজার কিন্তু ফলস সিলিংয়ের ওপরে হিডেন। ওইখানে আমি এক্সস্টও দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে খুব ভালো চমৎকার সেট আপ। প্রপার্টির এই বিভিন্ন ধরনের অ্যাকোমোডেশনগুলোর প্রাইসিং কিন্তু মোরলেস সেম। ওদের ওখানে এই সিজনে, যে সময় আমরা এসেছি সেই সিজনে এক ধরনের প্রাইস, বছরের অন্য সময় যেটা ওদের কাছে অফ সিজন তখন আবার প্রাইসিংটা আলাদা হয়। সাফারি থাক বা নাই থাক, তারোবার মতো জঙ্গলের যে কোনো বিকেলই দারুণ। রোদের তেজ একটু কমতেই আমরা বেরিয়ে পড়লাম নিজেদের গাড়িতে। মোহার্লি থেকে চন্দ্রপুর যাওয়ার এটাই রাস্তা। যেটুকু জনপদ মোহার্লির আশেপাশে, একটু এগোতেই চোখে পড়ে একটা বিস্তীর্ণ ওয়াটার বডি, এটাই ইরাই ড্যাম। বিকেলের এই সময়টা ইন্ডিয়ান গড়, হরিণ বা শেয়াল, অনেক প্রাণী জল খেতে আসে, অনায়াসে দেখা যায়। আরো এগোলে দুপাশে জঙ্গল, দেওয়ারা, আরেগাঁও আর আগারজারি বাফার জোনের গেট। এই পথে গাড়ি চালাতে হয় নির্দিষ্ট গতিতে, তবে হর্ন দেওয়া বারণ। আগারজারি জোন ধরে আরো এগোলে পদ্মাপুরের আগে চেকপোস্ট। আমরা তার আগেই ফিরতি পথ ধরলাম। ভাগ্য থাকলে এই আসা যাওয়ার মধ্যেই সাইটিং হয়ে যেতে পারে, তবে আমরা আপাতত মোহার্লি গেটে যাচ্ছি। সন্ধ্যের মোহার্লি কিন্তু ঘুরে দেখার মতো। এই প্রসঙ্গে বলি, তোমরা যদি তাড়োবা এসে সাফারির জন্য ক্যামেরা বা লেন্স ভাড়া নিতে চাও, এখানেই পাবেন। জঙ্গলের টুকটাক শপিং এর জন্য দোকানও আছে। মোহার্লি গেটের পাশেই আছে সুভেনির শপ। যদি জঙ্গলকে জানার আগ্রহ থাকে বা সঙ্গে ছোটরা থাকে, তবে আমরা রেকমেন্ড করব অবশ্যই হাতে সময় নিয়ে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারটা ঘুরে নিও। তোমরা যারা নিয়মিত এয়ার ট্রাভেল করো তারা হয়তো কোনো এয়ারপোর্টের সঙ্গে মিল পেতে পারো, কিন্তু জঙ্গল সাফারি করতে এসে, বাঘ দেখতে এসে এরকম ফেসিলিটি পাবো সত্যি এক্সপেক্ট করিনি। লাক্সারিয়াস, অ্যাবসলিউটলি। মানে তারোবার মোহার্লি গেট কিন্তু ইটসেলফ একটা এক্সপিরিয়েন্স। এবং যদি তোমরা সাফারি করো, এখানে জঙ্গল ঘুরতে আসো, তাহলে অবশ্যই একটা সন্ধে অন্তত এই জায়গাটা ঘুরে দেখার জন্য রেখো। নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, পেছনে অসাধারণ পার্কিং, ফুড কোর্ট, সব মিলিয়ে জায়গাটা কিন্তু অসাধারণ, মানে একটা এক্সপিরিয়েন্স। ঘন্টাখানেক কাটানো যায় একদম। হোমস্টেতে ফিরে দেখলাম সন্ধ্যের আলো জ্বলে গেছে, খুব ছিমছাম লাইটিং, চোখের আরাম। তবে বাইরের রাস্তায় ভিড় কমছে। এখানে সন্ধে হলেই এলাকা ফাঁকা হয়ে যায়। অন্ধকার আর জঙ্গলের আওয়াজ সব মিলিয়ে একটা থ্রিলিং অভিজ্ঞতা। সারাদিন সাফারির পর সাইটিং নিয়ে আড্ডা, নয়তো শেলফ থেকে ভালো কোনো শিকার কাহিনী একটা বই তুলে নিলেই হলো। আর আছে এই দারুণ ছাদ। আজ কিন্তু আমরা এখানেই ডিনার করব। শহরে ফ্যান্সি রেস্তোরাঁয় তো ডিনার মানে কি হয়, বাঘের জঙ্গলে এরকম ক্যান্ডেল লাইট তো নয়, টুনি লাইট, রুফটপ ডিনার। মেনুটাও অসম্ভব সুন্দর। কি আছে মেনুতে? ননভেজ পোলাও, যাতে চিকেন আছে, আর আচ্ছা, তার সঙ্গে একটা সালানের মতো একটা গ্রেভি আছে। ও ভেরি নাইস। লাভলি। কাক ভরে উঠে চা বিস্কিট খেয়েই সাফারিতে ছুট। আগেই বলেছি, তাড়োবায় যে কোনো সাফারি হয় 4 ঘন্টার। তোমরা যদি তাড়োবায় আমাদের সকালের সাফারির অভিজ্ঞতা এখনো না দেখে থাকো, তাহলে অবশ্যই দেখে নিও আমাদের জুনোনা বাফার জোনের সাফারির পর্বটা। তোমাদের সুবিধার জন্য পর্বটার লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। সাফারি থেকে ফিরতেই চলে এলো গরমাগরম ব্রেকফাস্ট।
একতলার বারান্দায়। আজকের মেনু পোহা, সঙ্গে চা তো আছে। তোমরা এখানে থাকলে ব্রেকফাস্টে আরো অনেক অপশন পাবে, পুরি, সবজি, ম্যাগি কিংবা ব্রেড অমলেট। একটা সাফারি থেকে ফিরে আসার পর আর একটা সাফারিতে যাওয়ার মাঝখানে এই হোমস্টেটাকে চিনতেই মনে হয় একটা বেলা খুব কম সময়। এখন একদম হোমস্টের বলতে পারো টপে, সেই ওয়াচ টাওয়ারে যেরকম উপরে উঠলে মনে হয় না, সেরকম জায়গায় উঠে এসেছি। আর এখানে উঠে আসার কারণটাও তোমাদের দেখাই। এটাই হচ্ছে আকস্কা হোমস্টে থেকে টপ ভিউ। এপাশে ওদের জলের ট্যাঙ্ক, ডিশ অ্যান্টেনা সব কিছু। আর এইখান থেকে প্রায় বলতে পারো মোহারলি অঞ্চলটার, তাড়োবার একটা বার্ডস আই ভিউ না হোক অন্তত অন টপ ভিউ তো পাওয়াই যায়। ওইখানে দেখো এই যে মোহারলিতে ছোট্ট একটা গ্রামের মতো জনবসতি, সেটা সবটাই এই অঞ্চলটা জুড়ে। আর দূরে ওয়াটার বডিটা পুরো দেখা যাচ্ছে, ওটা কিন্তু একটা লেক, যার পুরো স্ট্রেচটা এতটা জায়গা জুড়ে। দূরে আমি জানি না কতটা তোমরা ভালো বুঝতে পারবে, দাঁড়াও আমি একটু জুম করে তোমাদের দেখাই। এই দেখো দূরে দেখতে পাচ্ছ একটু আন্ডুলেটেড ল্যান্ডস, মালভূমি যেরকম হয়, আর ওটা কিন্তু পুরো ওয়াটার বডি। এই পুরোটা কিন্তু এরকমই একটা ল্যান্ডস্কেপ। এই কোনাকুনি একদম যেদিকে আমি আঙুল দেখাচ্ছি, সোজা যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাটাই গিয়ে একদম ধাক্কা খায় মোহারলি কোর গেটে। তারোবার অনেক গল্প তো শুনলে, সিরিজের পরের পর্বে তোমাদের জন্য নিয়ে আসবো আরো একটা সাফারি। এবার আমরা সাফারি করব তারোবার আরেক বাফার জোন দেওয়ারা আরেগাঁওয়ে। কেমন সেই অভিজ্ঞতা, আদৌ কি সাইটিং হলো, সেসব জানতে হলে তোমাদের দেখতে হবে পরের পর্বটা। আকস্কা হোমস্টেতে আমরা এবারে আছি 6 নম্বর রুমে। এটা হচ্ছে নিচের তলায়, মানে একদম গ্রাউন্ড ফ্লোরে ঢুকেই এই 6 নম্বর রুমটা, যেটা সব থেকে আমাদের চয়েস ছিল যে আমরা তাড়োবাতেও যাব, কিন্তু প্রচুর খরচ থাকার পেছনে করতে পারবো না বাজেটটা মাথায় রেখে। তো সেটা কিন্তু এই প্রপার্টিতে আমরা পেয়েছি। খরচের বৃত্তান্তটা পরে জানাবো। এটা কিন্তু একটা হোমস্টে, যেমন শুনলে থাকা খাওয়া নিয়ে প্যাকেজ। আমরা একটা ডাবল বেড রুম পেয়েছি। ডাবল বেডের বেডটা কিন্তু আসলে 3 জন অ্যাডাল্ট সত্যিই অনায়াসে থাকতে পারেন। এটা 2 জন তো একেবারে আমরা হাত পা ছড়িয়ে বিছানাটা পেয়েছি। রুমে জায়গাটা আমাদের জাস্ট লাগেজটা রাখার জায়গা নেই, এটুকুই যা আমার মনে হয়েছে। আদারওয়াইজ রুমটা ভীষণ ঝকঝকে তকতকে। এখানে একটা বড় স্টাডি টেবিল রয়েছে, তার সঙ্গে বসার জন্য 2টো মোড়ার মতো রয়েছে, যেখানে আমরা লাগেজ রাখার একটু কাজ করেছি আর কি। এছাড়া এই রুমে কিন্তু বেশ কয়েকটা প্লাগ পয়েন্ট আছে। মোটামুটি একটা সুন্দর ফলস সিলিং করা আছে। পুরো রুমটা খুব নতুনই মনে হচ্ছে এই রুমটা, বা নতুন করে রেনোভেটও করা হয়ে থাকতে পারে। ওপরে একটা ফল সিলিংয়ে দেখো আলোটা, রুমের আলোটা খুব ইভেনলি একটা ছড়ানো। বাথরুমটা কিন্তু ভীষণ পরিষ্কার এবং একদম নতুনই মনে হচ্ছে। যে বাজেটে আমরা পেয়েছি এটা, তার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। চলো দেখাই। ঢুকতেই একটা খুব সুন্দর বেসিন প্লাস ক্যাবিনেট আছে আয়না সহ। সেখানে ওরা সাবান আর হ্যান্ড ওয়াশ দিয়েছেন। আর এছাড়া বেশ একটা থিমেটিক লাইট কিন্তু বাথরুমে, না এই জিনিসটা মজার, দেখতে ভালো লাগছে সত্যি কথা। সাদা টাইলস দিয়ে করা, পুরো ঝকঝক করছে ওয়াশরুমটা। ওয়েস্টার্ন স্টাইল কমোড, ওদিকে শাওয়ার আছে, মিক্সার ট্যাপ আছে, গিজারও আছে, এক্সস্ট আছে একটা। যা যা একটা বাড়িতে থাকার জন্য প্রয়োজন হয় তার সমস্ত ফেসিলিটি পাওয়া যাচ্ছে। একটা জিনিস খুব ভালো, এখানে কিন্তু এয়ার ফাইবার আছে, মানে ইন্টারনেট একেবারে দুর্দান্ত পাওয়া যায়। এইখানে আমরা কিন্তু আছি থাকা খাওয়ার প্যাকেজে। হোমস্টে যেহেতু শুরুতেই বললাম, পার ডে পার হেড আমাদের পড়ছে 1500 টাকা করে, মানে প্রতিদিন আমাদের দুজনের মিলে 3000 টাকা করে, 3 দিনে মোট 9000 টাকা আমাদের দিতে হচ্ছে। সত্যি বলতে কি, উত্তরবঙ্গের কোনো জায়গাতেও এর থেকে বেশি খরচ হয়। সেখানে তাড়োবা, মানে এটা ভাবাই যাচ্ছে না যে আমরা এই বাজেটে এই জায়গাটা পেয়েছি। কাজেই তোমরা যদি ওদের সঙ্গে যোগাযোগ করতে চাও, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে ওদের নম্বরটা দেওয়া থাকবে। এই বাজেটটা কিন্তু পিক সিজনের, এখন ওদের পিক টাইগার সাইটিং সিজন অনুযায়ী টাকাটা ওঠানামাও করে। কাজেই সেটাও একটু কথা বলে, তোমরা যদি পরের সিজনের জন্য বুক করতে চাও জঙ্গলের, তাহলে কথা বলে নিও। আমি সাজেস্ট করব মাস 2 আগে বুক করো, বা 2-2.5 মাস আগে বুক করো, তাহলে এই মানে বাজেট পার্সটা তোমরা ভেবে নিতে পারবে। তোমরা এখানে থাকতে চাইলে কিভাবে আর কার সঙ্গে যোগাযোগ করবে, সব ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আগে থেকে বলে রাখলে এই হোমস্টে থেকেই পিকআপ বা ড্রপের ব্যবস্থা করা হয়।
সাফারি বুকিং এর ক্ষেত্রেও তোমরা চাইলে ওরা হেল্প করতে পারেন। এবার বলো, এই পর্বটা তোমার কেমন লাগলো? আমাদের কাজ ভালো লাগলে আমাদের আরেকটু উৎসাহ দিয়ে পাশে থাকতে সাবস্ক্রাইব করে নিতে পারো এই চ্যানেলটা। আসলে আমাদের বেড়ানোগুলো সবসময় এরকম ছক ভাঙা, সে পাহাড় হোক বা জঙ্গল, বরফ হোক বা বাঘ, যেখানে অ্যালগরিদমের চোখ রাঙানি নেই, আছে শুধু নির্ভেজাল অ্যাডভেঞ্চার। তাই আমাদের বেড়ানোর সব টাটকা আপডেট নিয়মিত পেতে চাইলে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করে নিও রেকর্ডিং মোড। আজ চলি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।